প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ ফর পিপল থেকে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাব্বির হাসান, এবং আজকে আমরা কথা বলতে চাই মুখ ও দাঁতের রোগ এবং তার চিকিৎসা নিয়ে। আমাদের সাথে দেশের দুজন স্বনামধন্য ডেন্টিস্ট আছেন। আমরা একটু এক এক করে পরিচয় করে দিতে চাই। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার ফারহানা চৌধুরী, প্রিন্সিপাল বাংলাদেশ ডেন্টাল কলেজ, এবং সেই সাথে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম শাহিন, হেড অফ ডেন্টাল ইউনিট, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের দুজনকে আসলে স্বাগত জানাচ্ছি আজকের হেলথ ফর পিপল অনুষ্ঠান থেকে। আপনাদেরও স্বাগতম। এটিএন বাংলার সকল কলাকুশলীকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শাহিন স্যার, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ এটিএন বাংলাকে আমাদের সংযুক্ত করার জন্য। ওকে, ধন্যবাদ প্রফেসর ডক্টর শাহিন স্যার। আমরা একটু প্রথমে আমাদের স্টুডিওতে ডক্টর ফারহানা চৌধুরী ম্যাম, আপনার কাছে একটু আসতে চাই যে বাংলাদেশে এখন পর্যন্ত, মানে আমি যদি আমার ক্যারিয়ারের কথাও চিন্তা করি বা আমার স্টাডি যখন 2009-10-এ, সেই সময় যে ডেন্টিস্ট্রির যে এক ধরনের তখন এত আপলিফটেড ছিল না। এখন মানুষজন অনেক বেশি কনসিয়াস, বাট সেই সাথে কি মনে হচ্ছে যে দাঁতের রোগও মানুষের বাড়ছে? মানে রোগীর পরিমাণ যেহেতু বাড়ছে, তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি যে রোগ বাড়ছে দেখেই রোগীর পরিমাণ বাড়ছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যেটা বেশি দরকার, আমাদের সচেতনতা, সেই সচেতনতাটা আসলে আমরা ওই লেভেলের এখনো আমি মনে করি যে পৌঁছাতে আমরা সক্ষম হই নাই এখনো। এজন্যই দাঁতের যে দন্তক্ষয় বলেন, আরও অ্যাডভান্স লেভেলে যদি আমরা ওরাল ক্যান্সারের কথা বলি, অথবা গামের যে মাড়ির যে প্রদাহ থাকে, সেই সম্পর্কে সচেতনতা বোধ এখনো মানুষের আরও তৈরি হওয়াটা আরও বেশি জরুরি আমি মনে করি। রাইট, আপনি সচেতনতার কথা বলছেন। আমি একটু মানে এই ব্যাপারটাতে আসতে চাই যে ম্যাক্সিমাম পেশেন্ট যতক্ষণ পর্যন্ত আসলে ব্যথা শুরু না হয় ততক্ষণ পর্যন্ত ডক্টরের শরণাপন্ন হন না বা হতে চান না। এই ব্যাপারটা আসলে আপনি একটু যদি বলেন। এই ব্যাপারে আমি বলবো যে আপনারা যখনই কোনো ডিসকালারেশন দেখবেন দাঁতের মধ্যে, ওই সময়টাই প্রিভেন্টিভ মেজারটা নেওয়াটাই বেশি জরুরি। সেক্ষেত্রে আর পেশেন্টের কষ্টও কমে, চিকিৎসা ব্যয়ভারও কমে আসে। ওকে ম্যাম, এবার আমরা একটু প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম শাহিন স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আপনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে কর্মরত আছেন হেড অফ ইউনিট, ডেন্টাল ইউনিট হিসেবে। সো একটু ঢাকার বাইরে, একটু পেরিফেরিতে আসলে আপনারা কি টাইপের পেশেন্ট মেইনলি ট্রিটমেন্ট দিচ্ছেন? কোন টাইপের পেশেন্ট আপনাদের কাছে বেশি আসছে? ধন্যবাদ। আমরা একটু পেরিফেরিতে আছি, ঢাকার থেকে অনেক দূরে, প্রত্যন্ত অঞ্চলে আমাদের হাসপাতাল অবস্থিত। তো এখানে আমরা সাধারণত যেসব রোগীগুলি বেশি পেয়ে থাকি, ডেন্টাল ক্যারিজ এবং যেটা হচ্ছে মাড়ির প্রদাহ, এই দুই ধরনের রোগী আমরা এখানে বেশি পেয়ে থাকি। ওকে, এবং সেক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকলে আপনারা কোন ধরনের অ্যাডভান্সড আসলে ট্রিটমেন্ট ওখানে প্রোভাইড করছেন পেশেন্টদের জন্য? আমাদের হাসপাতালটা যদিও একদম প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু এই হাসপাতালে আমাদের ডেন্টাল ইউনিটে যত আধুনিক রকমের চিকিৎসার সুযোগ সুবিধা সবকিছু এখানে আছে, যার ফলে হচ্ছে আমাদের চিকিৎসা যখন আমরা প্রোটোকল যখন আমরা পেশেন্টের জন্য আমরা ঠিক করি, ট্রিটমেন্ট প্ল্যান করি, তখন কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চল চিন্তা করি না। আমরা চিন্তা করি যে প্রত্যন্ত অঞ্চলে অ্যাডভান্স ডেন্টিস্ট্রির যতগুলি সুবিধা আছে সেই চিকিৎসা সেবা যেন আমরা এখানে রোগীদেরকে দিতে পারি, এবং আমরা সেটা প্রতিনিয়ত দিয়ে থাকি। ওকে, প্রফেসর ডক্টর শাহিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর ফারহানা ম্যাম আপনার কাছে একটু আসতে চাই, যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের এক ধরনের কিছু তো মিসকনসেপশন থাকে। প্রথম মিসকনসেপশন বা আমরা যেটা জানি যে দাঁত তুললে চোখের ক্ষতি হয়। সো এই যে একটা মিথ, এটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকেও আমি ব্যাখ্যা করব যে আমরা এখনো জনগণের মধ্যে সেই সচেতনতা তো ডেভেলপ করতে পারি নাই বলে তাদের এই মিসকনসেপ্ট, আর আমাদের যাতে শিক্ষার ব্যবস্থারও কিছুটা এটার জন্য দায়ী, যে তাদের অজ্ঞতা, আমি বলবো অজ্ঞতা। এবং এইটা যদি আমরা রুট লেভেল থেকে যদি এটা একটু যদি সায়েন্টিফিক্যালি আমাদের দর্শকদেরকে মানে বুঝিয়ে বলেন যে দাঁত তুললে আসলে চোখের ক্ষতি হয় কিনা।
দাঁত তুললে কোনো রকমেই এটা চোখের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নাই, কারণ আমাদের যে উপরের পাটি নিচের পাটি যে নার্ভ সাপ্লাই দেয়, যেই ট্রাঙ্ক থেকে আসে, সেটার সাথে চোখের নার্ভের কোনো সম্পর্কই নেই। ওকে, আর একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে আমরা নর্মালি স্কেলিং করি, মানে অনেকের ধারণা হচ্ছে স্কেলিং করলে দাঁত ক্ষয় হয়। সো এটা যদি একটু ব্যাখ্যা করতেন, মানে স্কেলিং করলে কি এটা আসলেই আসলে দাঁত আপনি ক্ষয় হয়? ঠিকই বলেছেন। জি এটা অনেক আমি অনেক সচেতন নাগরিকের মধ্যেও এই কথাটা পাই। শিক্ষিত মানুষও অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে জি যে ম্যাডাম, স্কেলিং করলে কি কোনো অসুবিধা হবে নাকি। তা আমি তখন তো তাদেরকে খুব সাধারণ ভাষায় বুঝিয়ে দেই যে শরীরে যখন আপনার কোনো জায়গায় ময়লা জমে, সে ময়লাটা কি যখন পরিষ্কার করা উচিত কি উচিত না, না রেখে দেওয়া উচিত। তো দাঁতের ক্ষেত্রে আমি বলবো যে যে ধরনের ক্যালকুলাস প্ল্যাক জমে, সেইটা যদি আমরা পরিষ্কার না করি, আলটিমেটলি কি হবে, সেখানে ভাস্কুলারিটির অসুবিধা হবে, বেশি বেশি ব্যাকটেরিয়া গ্রো করবে, প্ল্যাক অ্যাকুমুলেশন হবে থ্রু দ্য ব্লাড ভেসেল, সেটা শরীরের যে কোনো জায়গায় ভাইটাল অর্গানগুলোতে ছড়িয়ে যেতে পারে। জি তো এই জিনিসটা তো আসলে ওই যে বললাম, প্রচার, মানুষের আরও বেশি বেশি লেভেল থেকে আমাদের ডেন্টিস্ট্রি অলরেডি সরকার এটা পদক্ষেপ নিয়েছেন, আমাদের ডেন্টাল সোসাইটি আছে, তারাও বিভিন্ন কমিউনিটিতে এগুলো চালিয়ে যাচ্ছেন। আগের থেকে আমি বলবো এইটা সচেতনতা বেড়েছে, কিন্তু আরও দরকার আমাদের। ধন্যবাদ প্রফেসর ডক্টর ফারহানা ম্যাম। আমরা একটু প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম শাহিন স্যার আপনার কাছে আরেকটু আসতে চাই। সেটি হচ্ছে যে নর্মালি আমরা যেটা জানি যে কোয়াক সমস্যা বাংলাদেশে আসলে রেজিস্টার্ড ডক্টর, মানে ডেন্টাল সার্জনের যদি নাম্বারসটা হিসাব করি তাহলে সেটা তুলনামূলক অনেক কম, কিন্তু আলটিমেটলি পেরিফেরিতে যেহেতু একটু ঢাকার বাইরে, সো সেখানে আপনারা আসলে কোয়াকদের ম্যালট্রিটমেন্টটা কিভাবে, মানে কতটুকু দেখেন, বা কোয়াকদের ম্যালট্রিটমেন্টটা আপনাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু সামনে নিয়ে আসার জন্য। তার আগে আপনার প্রথম প্রশ্নের যেটা ছিল তার সাথে আমি একটু সংযোগ করি। আমরা এখানে যে ধরনের পেশেন্টগুলি পেয়ে থাকি তার সাথে আরেক ধরনের পেশেন্ট আমরা বেশি পেয়ে থাকি, যারা হচ্ছে মুখের ঘা নিয়ে আসে, এবং সেটা একদম সাধারণ ঘা, অ্যাবসেস আলসার থেকে শুরু করে মুখের ক্যান্সার পর্যন্ত। তবে ফরচুনেটলি আমাদের এই হাসপাতালে সব ধরনের চিকিৎসার এই সুযোগটা আছে, এটা আমরা রোগীদেরকে এই সেবাটা দিতে পারি। আর আপনার এখন দ্বিতীয় প্রশ্ন যেটা, যে মেল ট্রিটমেন্ট, যেটা জি আসলে হচ্ছে গ্রামে বেশিরভাগ রুগীরাই, আপনি প্রথমেই একটু বলেছিলেন বা ম্যাডাম যেটা বলেছিল, যে রুগীদের ব্যথা না হলে তারা হচ্ছে ডাক্তারের কাছে যেতে চায় না যতক্ষণ পর্যন্ত না ব্যথা না হবে। রাইট তো প্রথমে তো হচ্ছে সচেতনতা, আর দ্বিতীয় হচ্ছে এই কোয়াক ইস্যুটা, এইটাও একটা সচেতনতার ইস্যু। আমরা এই জায়গাটাতে হচ্ছে অনেক সমস্যায় ফেস করে থাকি। রুগীরা প্রথমেই চেষ্টা করে যে হচ্ছে তার বাড়ির কাছে, তার হাতের কাছে, তার হাতের নাগালে হচ্ছে যে সেবাটা গিয়ে সে যদি কোনোভাবে হচ্ছে ব্যথা মুক্ত হতে পারে, বাট সাময়িকভাবে কিন্তু ব্যথা মুক্ত হয়ে যায়, সে প্রাথমিকভাবে হ্যাপি হয়। দেন এই যে হচ্ছে কোয়াকের ম্যাল ট্রিটমেন্ট, অপচিকিৎসার যে একটা দীর্ঘমেয়াদী প্রভাব যেটা পড়ে, তখন রুগীগুলি আমাদের একটা টার্সিয়ারি লেভেলের হসপিটালের মতো আমাদের কাছে জায়গায় আসে। তখন আমরা চেষ্টা করি রুগীদেরকে হচ্ছে এ ব্যাপারে কাউন্সিলিং করে সচেতনতা করতে, এবং আমরা মাঝে মাঝে হচ্ছে একটু রিমোট এরিয়ায়, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, আরো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা ক্যাম্পিং করে এই সচেতনতাটা বাড়িয়ে থাকি। ওকে, ধন্যবাদ। শহীদুল ইসলাম শাহিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ম্যামের কাছে ফেরত আসতে চাই। ম্যাম, ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ওই যে স্যার যেটা বলছেন, বা আমরা আসলে সারাক্ষণই সচেতনতা নিয়ে কথা বলছি, যে কোয়াকেরদের প্রবলেম সেটাও সচেতন করতে হবে, পাশাপাশি হচ্ছে আমাদের রেগুলার চেক আপ সেটাও সচেতনতার জন্য আসলে এইভাবে আমরা হচ্ছে না। সো একটা জিনিস একটু যদি বলেন, মানে আমাদের নর্মালি আমরা যেটা ফিল করি যে মানে যতক্ষণ পর্যন্ত ব্যথা নেই ততক্ষণ পর্যন্ত দাঁত ঠিক আছে, কতদিন পর পর আসলে একজন ডক্টরের কাছে রেগুলার চেক আপের জন্য আসলে যাওয়া উচিত? অবশ্যই আমি বলবো যে সুন্দর হাসি, সুস্থ হাসি একটা আত্মবিশ্বাসী মানুষ হিসাবে মানুষকে গড়ে তোলে। আর আমাদের অবশ্যই 6 মাস পর পর যে কোনো নিকটস্থ রেজিস্টার্ড দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেই ক্ষেত্রে।
ওকে, সো ব্যাপার হচ্ছে যে নর্মালি মানুষজন ইদানিং অনেক বেশি মানে সোশ্যাল মিডিয়াতে অনেক টাইপের জিনিসপত্র, কিছু ব্যবসা তো আছেই, সো কিছু নীল কালারের টুথপেস্ট যেটা দিয়ে টুথ হোয়াইটেনিং হচ্ছে এরকম আমরা অ্যাডভার্টাইজমেন্ট চোখের সামনে দেখছি। পাশাপাশি কিছু ধরনের হচ্ছে কিছু মানে ওয়েল পুলিং এর মতো বিষয় আসলে সোশ্যাল মিডিয়াতে আসছে। সো এগুলা কি মানে এগুলা কতটুকু আসলে সায়েন্টিফিক? এটা আসলে আমি বলবো যে অবশ্যই এটা মানসম্মত টুথপেস্ট, ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট, মাউথওয়াশ এবং এগুলাই আমাদের ব্যবহার করা উচিত। এবং ব্রাশের ক্ষেত্রে আমরা সঠিক ব্রাশ নির্বাচন করাটা খুবই জরুরি। হেডটা একটু ছোট দেখে, যাতে স্ট্যাগনেশন এরিয়া, ইনঅ্যাক্সেসেবল এরিয়াতে আমাদের ব্রাশটা পৌঁছে যায়, ব্রিসেলটা একটু সফট, এ ধরনের টুথপেস্ট। এবং ব্রাশিং টেকনিকটা আমরা যদি মাস মিডিয়াতে প্রচার করতে পারি আরও বেশি করে, কীভাবে ব্রাশ করা উচিত, প্রসেসটা কীরকম, সেটার উপরেও অনেকখানি নির্ভর করে। ওকে, প্রফেসর ডক্টর ফারহানা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম শাহীন আপনার কাছে আসতে চাই স্যার। যেটা হচ্ছে যে আমরা আসলে কথা বলি দাঁতের রোগ নিয়ে, সাথে মাড়ির রোগ নিয়েও। সো আপনি একটু আমাদেরকে যদি বলেন যে মাড়িতে আসলে কি ধরনের রোগ হতে পারে, বা যে 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 টাইপের পেশেন্ট আপনারা ডিল করছেন। একদম যদি সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা তো হচ্ছে মাড়ির প্রদাহ, আমরা যেটা জিঞ্জিভাইটিস বলে থাকি। এছাড়া যেগুলি হতে পারে ঘা, আমি একটু আগে বলেছিলাম, এবং এই ঘা হচ্ছে সাধারণ ঘা হতে পারে, এই ঘা হচ্ছে একটু দীর্ঘমেয়াদী হতে পারে, এই ঘা কোনো ইনফেকশন জনিত হতে পারে, এবং যেটা আমরা প্রি ক্যান্সার স্টেজ বলে থাকি সেই লেভেল পর্যন্ত হতে পারে, এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। ওকে, মাড়িতে এই সমস্ত সমস্যাগুলি হতে পারে। আচ্ছা, মুখের দুর্গন্ধ হওয়ার পিছনে স্পেসিফিকলি কোনো রিজন আছে কিনা, এবং সেখান থেকে আসলে কখন একটা মানুষ যখন মুখে দুর্গন্ধ ফিল করছেন তখন স্পেসিফিক কোন টাইমটাতে আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত? আসলে মুখে দুর্গন্ধের জন্য নির্দিষ্ট একটা কোনো কারণ নাই, এখানে অনেকগুলি কারণ থাকে। কিছু কিছু কারণ থাকে হচ্ছে লোকাল, যেটা হচ্ছে মুখের এই সমস্যাটা আছে মুখের মধ্যে, আর কিছু থাকে সিস্টেমিক, যেটা শরীরের অন্য কোথাও সমস্যার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। এরকম কিছু কমনলি হচ্ছে মুখে দুর্গন্ধ যদি হচ্ছে মাড়িতে প্রদাহ থাকে, মাড়িতে ময়লা জমা থাকে, দাঁতের গোড়াতে প্লাক, ক্যালকুলাস এইগুলি থাকে, রীতিমতো মুখের যত্ন না নেওয়া হয়, সেগুলি সাধারণত মুখের মধ্যে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যে মুখ ক্লিন, পেশেন্টরা এসে আমাদেরকে বলে যে আমি তো রীতিমতো হচ্ছে 2 বেলা নিয়মিত দাঁত ব্রাশ করি, ডাক্তাররা যেভাবে অ্যাডভাইস করে আমি সেভাবেই দাঁত ব্রাশ করি, মাউথ ওয়াশ করি, সবকিছু করি, আমরা হচ্ছে 6 মাস পর পর চেক আপ করাই, স্ক্যানিং করি, এভরিথিং ইজ ওকে, তারপর আমার মুখের দুর্গন্ধ। তখন আমরা রোগীর যদি আমরা হিস্ট্রি নেই, ইতিহাস নিয়ে আমরা যদি কথা বলি, তখন জানতে পারি যে তার কোনো সিস্টেমিক ডিজিজ থাকতে পারে। তার মধ্যে কমনলি যেটা হয় যেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা, যে ইন্টেস্টাইন পেটে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খুব কমনলি মুখে দুর্গন্ধ হতে পারে। এটা যখন আমরা পেশেন্টকে আরো বেশি যখন আমরা কথা বলি, পেশেন্টের হিস্ট্রি নেই, তখন এইগুলি বের হয়ে আসে। দেন পেশেন্টকে অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী তার চিকিৎসা আমরা প্রদান করে থাকি। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু যদি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আসে, সেটা হচ্ছে মুখের ক্যান্সার। আমরা আসলে বডির অন্যান্য ক্যান্সারের তুলনায় মুখের ক্যান্সারটা একটু বেশি পরিমাণে দেখতে পাই, যদিও এই ব্যাপারে খুব বেশি সচেতনতামূলক অনেক কিছু ম্যাম স্যার আপনারা দুজনই বলছিলেন। সো মুখের ক্যান্সারের আসলে প্রাথমিক লক্ষণগুলো কি কি, এবং কোন মানুষ বা কোন পেশেন্টরা আসলে বেশি ঝুঁকিতে থাকেন, একটু যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আসলে শরীরের অন্যান্য ক্যান্সারের তুলনায় মুখের ক্যান্সার এটা কিন্তু হচ্ছে ডিটেক্ট করা বা ধরা পড়া খুব সহজ, কারণ এটা হচ্ছে প্রতিদিনই মানে খুব সহজে দেখা যায় জায়গাটা। মানুষজন প্রতিদিন আয়নার সামনে যায়, আমরা প্রতিবারই যখন মুখ ধুই, কুলি করি, খাওয়া দাওয়া করি, অজু করি, আয়নার সামনে যাই, একবার আমরা দেখতে পারি। দ্বিতীয় হচ্ছে যদি সেখানে ব্যথা হয় সেটা সাথে সাথে ফিল করা যায়, বাট যেটা হয়ে থাকে মানুষজন এটা দেখার পরেও একটু অবহেলা করে থাকে, এইটা হচ্ছে ইস্যু। অনেক দিন থেকে তার মুখে ঘা আছে,
আর প্রাথমিকভাবে এই ঘাটা একটু ব্যথাহীন থাকে। ওই যে আমরা আবার শুরুতেই যে কথা বলেছিলাম, ব্যথা না হওয়া পর্যন্ত আমরা ডাক্তারের কাছে রোগীরা আসতে চায় না, যতক্ষণ পর্যন্ত ব্যথা শুরু না হয়। প্রাথমিক দিকে ব্যথা থাকে না, যার ফলে রোগীরা ব্যাপারটা অবহেলা করে যায়। এটা আমরা খুব রীতিমতো দেখে থাকি। আর যদি আমরা বলি যে কাদের বেশি হয়ে থাকে, আমরা যেসব রোগী দেখে থাকি তাদের প্রতি রোগীরই যেটা থাকে, তার তামাক, জর্দা, যেটা ধূমপান হতে পারে, অথবা পান সুপারির সাথে হতে পারে, এটা আমরা খুব বেশি পেয়ে থাকি। ওকে, প্রফেসর ডক্টর শাহিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর ফারহানা ম্যাম আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা ক্যান্সার নিয়ে কথা বলছিলাম, বাট একটু মানে যদি যেতে চাই যে প্রেগনেন্সির সময়টাতে আমরা অনেক সময় এরকম পেশেন্ট পাই যে ডিউরিং প্রেগনেন্সি তার দাঁতে সমস্যা হচ্ছে, অনেক সময় রুট ক্যানাল করতে হচ্ছে, পাশাপাশি দাঁত তোলারও প্রয়োজন বোধ হতে পারে। সো এই যে ডিউরিং প্রেগনেন্সি আসলে ডেন্টিস্ট্রি কতটা সেফ, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিফোর প্রেগনেন্সি, মানে এখন তো আসলে প্রেগনেন্সি মানুষ প্ল্যান করে অনেক সময়টা, মানে যারা এডুকেটেড তারা মোটামুটি প্রেগনেন্সি প্ল্যান করছে, তাহলে সেক্ষেত্রে ডেন্টিস্টের কাছে কখন আসতে হবে? সো এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের প্রেগনেন্সিতে খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়, ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়, হরমোনাল একটা ইমব্যালেন্স হয়। তো সব কিছু মিলায় আমাদের মাড়ির প্রদাহ এবং দাঁতের ভিতরে যে ওরাল এনভায়রনমেন্টটা একটা চেঞ্জিং আসে, ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন, সব কিছু মিলায় আমাদের তখন একটা ঝুঁকি বেড়ে যায় ওর মুখের যে কোনো প্ল্যাগ অ্যাকুমুলেশন সব কিছুর। তো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারের কথা যদি আমি চিন্তা করি, আমি বলবো যে সেকেন্ড ট্রাইমেস্টারটা সবচেয়ে সেফ যে কোনো ডেন্টাল ট্রিটমেন্টের জন্য। আর যে অবশ্যই তাকে মেডিকেশনের ব্যাপারে তাকে খেয়াল রাখতে হবে, সে কি ওষুধ খাচ্ছে। কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা সেফ না, সেটা তার গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে একটা কোলাবোরেশনের মাধ্যমে ট্রিটমেন্টটা করতে হবে। এবং কিছু কিছু মেডিসিন আছে যেটা গর্ভাবস্থায় খেলে এফেক্টটা বাচ্চার উপরে যায়, পরে বাচ্চার দাঁতের ডিসকালারেশন হয়, সেটার সম্পর্কেও অবহিত করা। এবং যারা যখন আপনি প্রেগনেন্সির প্ল্যান করবেন, অবশ্যই তার আগে যে কোনো আপনার রেজিস্টার দন্ত চিকিৎসকের কাছে মুখটা একটু চেক আপ করে নেওয়া, তার ছোটোখাটো যে ডিফর্মিটিগুলো থাকে সেগুলো একটু কারেকশন করে নেওয়া, একটা ভালো করে স্কেলিং পলিশিং করে ওরাল হেলথটাকে হেলদি রাখা, আমি মনে করবো এটা খুবই দরকার। ওকে, সো আফটার প্রেগনেন্সি শিশু তো জন্মালো, সো শিশুর দাঁতের যে যত্ন আমরা যদি হিসাব করি, তো এই যত্নটা শুরু করা হয় মানে উচিত কখন থেকে? ধন্যবাদ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমাদের অনেকেই এটা খেয়াল করেন না আমাদের দেশের মায়েরা। সেটা হচ্ছে আমাদের আসলে দাঁতের যত্ন, দাঁত যেটা শুরু হয় মানুষের শরীরে, সেটা 6 মাস থেকে দুধ দাঁতের সূচনা হতে থাকে। তো তার আগে তাকে অবশ্যই একটা মাড়ির যত্ন করতে হয়, কারণ আমাদের যে টুথ জার্মগুলার কিন্তু মাড়ি দিয়েই কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিবার খাওয়ার পরে বোটল ফিডিং যদি করি, ব্রেস্ট ফিডিং যেটাই করি, আমরা একটা শুকনো একটা নরম কাপড় দিয়ে তাকে মাড়িটাকে মুছিয়ে দেওয়া প্রতিবার খাওয়ার পরে, তারপরে আবার একটু পানি, তরল জাতীয় পানি খাওয়াই, সেটা মুখের এনভায়রনমেন্টটাকে পরিষ্কার রাখা। তারপরে 6 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে যখন দাঁত ওঠা শুরু হবে, তখন তো আর সব দাঁত উঠে না, একটা দুইটা দাঁত যখন উঠে তখন আমাদেরকে একটা হ্যান্ড ব্রাশ থাকে বাচ্চাদের ছোট ছোট, সেগুলা দিয়ে মারা পরিষ্কার করে দেওয়া দাঁতটাকে। তারপরে যখন 1-1.5 বছরের পরে যখন তার আরো কয়টা দাঁত আসা শুরু হয়, তখন তাকে আপনার ব্রাশিং টেকনিকটা। এই জায়গায় আরেকটা মিসকনসেপশন আছে। জি ম্যাম, আপনি বলছিলেন, বাট আমি সরি ইন্টারাপ্ট করলাম, যে এখানেও একটা বিষয় হচ্ছে যে দুধ দাঁত তো আলটিমেটলি পড়েই যাবে, এত যত্নের কি দরকার? অবশ্যই যত্নের দরকার। দুধ দাঁত যদি হেলদিভাবে না থাকে, সেখানে যদি ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন হয়, ক্যারিজ হয়, সেটা তো আলটিমেটলি আপনার পার্মানেন্ট টুথ জামকে নষ্ট করে ফেলতেছে। ওকে, তার মানে হচ্ছে পরবর্তীতে যে দাঁতটা আসবে সেটাকেও নষ্ট করছে, তার জন্য আমাদের দুধ দাঁতের যত্নটাও খুব জরুরি। আচ্ছা ম্যাম, এবার একটু শিশু থেকে একটু বয়স্কদের, মানে বয়স্ক বলতে 18 বছর বয়সে আসতে চাই, যে আক্কেল দাঁত, মোটামুটি 18 বছর বয়সে উইজডম টুথ বা থার্ড মোলার নামে যেটা আসে, এই দাঁতটা ম্যাক্সিমাম মানুষেরই এখন তুলতে হচ্ছে। যদি বলেন যে এটার পিছনে রিজনটা কি? এটা অ্যাকচুয়ালি আমাদের যে টুথ টিস্যু রেশিও সাথে আমাদের যে ওরাল যে স্ট্রাকচার আছে, সেটারও তো একটা প্রপোর্শন থাকে, এবং পজিশন অফ দ্য টুথ সেটা সবচেয়ে দরকার। সে পজিশনটা কি আপনার আমাদের অ্যালাইনমেন্টের মধ্যে আছে, অক্লুশাল
হারমোনির মধ্যে আছে নাকি সেটা হরিজন্টালি আছে নাকি ইম্প্যাক্টেডভাবে আছে। তো পজিশনটা যদি ঠিক না থাকে গাম দিয়ে তো সেটা কোনো দিনই ইরাপশন হবে না। সেই ক্ষেত্রে এই জন্য এই ব্যাপারটা যখন সে দাঁতটা ভিতরে থেকে যায় গামের, উঠতে পারছে না, স্ট্যাগনেশন হয়ে আছে, সেই ক্ষেত্রে ব্যথাটা অ্যাকচুয়ালি হয় বেশি, মাড়িও ফুলে যায়, তখন ওই ক্ষেত্রে অনেক সময় রক্ত পড়ে। তখন একটা এক্সরে করে আমরা পজিশন দেখে যদি উঠার না থাকে তো অবশ্যই সেটা তুলে ফেলে, তার নাহলে পার্শ্ববর্তী দাঁতের ক্ষতি হয়। ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর শাহিন স্যার আপনার কাছে আসতে চাই। আমরা বলছিলাম যে আসলে আক্কেল দাঁতের ব্যাপারটা, কিন্তু আক্কেল দাঁত ছাড়া অন্য দাঁতের আসলে তুলে ফেলতে হয় অনেক সময়, এবং তুলে না ফেলে আমরা যেভাবে আসলে সংরক্ষণ করি সেটার নাম মানুষ সবাই জানে, মানে বহুল প্রচলিত রুট ক্যানাল ট্রিটমেন্ট। সো একটু যদি স্যার বলতেন যে মানে দাঁত তুলে ফেলার থেকে রুট ক্যানাল করে রাখাটা আসলে কতটা সেফার। ধন্যবাদ। আমরা চিকিৎসার ক্ষেত্রে যে ব্যাপারটা সবসময় চিন্তা করে থাকি, মানুষের শরীরের প্রাকৃতিক অংশ যেটুকু, অরিজিনাল অংশটুকু, সেটুকু যতটুকু আমরা ম্যাক্সিমাম প্রিজার্ভ করতে পারি, সংরক্ষণ করতে পারি। আমরা কখনো এটা চিন্তা করি না যে হচ্ছে আমাদের শরীরের প্রাকৃতিক অঙ্গ আমরা ফেলে দিয়ে সেখানে আমরা কৃত্রিমভাবে প্রতিস্থাপন করব। সব সময় প্রাকৃতিক অংশটুকু কৃত্রিম থেকে অনেক অনেক ভালো। সেই চিন্তা থেকেই আমরা সব সময় দাঁত ফেলে দেওয়ার থেকে রাখার যে চিকিৎসা, রুট ক্যানেল ট্রিটমেন্ট, দেন ওই দাঁতের উপর হচ্ছে ক্রাউন করা, আমরা এই ব্যাপারটার উপর জোর দিয়ে থাকি। ওকে স্যার, প্রফেসর ডক্টর শাহিন স্যার, খুব কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ডেন্টাল ট্রিটমেন্ট ইজ অলওয়েজ এক্সপেন্সিভ, অনেক বেশি খরচে। লাইক আপনি রুট ক্যানালের কথা বলছিলেন, সো এই রুট ক্যানাল করতে মানে হাজার হাজার টাকা আসলে প্রয়োজন। সো এই ব্যয়ভারটা আসলে কমানোর কোনো সুযোগ আমাদের আছে কিনা? এখানে হচ্ছে দুইটা ব্যাপার। একটা হচ্ছে যেহেতু ডেন্টাল আমাদের যে ট্রিটমেন্টে যে ম্যাটেরিয়াল গুলি লাগে, অল দ্য ম্যাটেরিয়াল ইম্পোর্টেড ফ্রম দ্য আউটসাইড, সবকিছুই আমাদেরকে আমদানি করতে হয়, আমাদের দেশে এগুলি প্রোডাকশন হয় না। জি। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে ডেন্টাল চিকিৎসা এখনো সরকারিভাবে পর্যাপ্ততা ওইভাবে শুরু হয়নি, যদিও যথেষ্ট আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলি যথেষ্ট সরকারি চিকিৎসা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় এটা অপ্রতুল। যার কারণে বেশিরভাগ চিকিৎসাই বেসরকারিভাবে নিতে হচ্ছে রোগীদের। যেহেতু বেসরকারিভাবে দিতে হয়, এই জন্য আসলে এটা তুলনামূলকভাবে ব্যয়বহুল মনে হয়, বাট কিন্তু এটা যুক্তিযুক্ত। ওকে এটা প্রফেসর ডক্টর শাহিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর ফারহানা ম্যামের কাছে আসতে চাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। ম্যাম যদি একটু বলতেন যে আমাদের এই অ্যাডভান্স যেসব ডেন্টাল ট্রিটমেন্ট লাইক ইমপ্ল্যান্ট, ভিনিয়ার, স্মাইল ডিজাইনিং বা রিসেন্ট টাইমে যেসব ডেন্টিস্ট্রিতে ইভলভ হচ্ছে, এই ব্যাপারগুলো আসলে মানুষজনকে আমরা কিভাবে, মানে আপনাদের এন্ড থেকে যারা আপনারা সিনিয়র আছেন, যারা আমাদেরকে শেখান, সো তাদের এন্ড থেকে আমরা আসলে কিভাবে এই জিনিসগুলো মানুষজনের কাছে পৌঁছাতে পারি? অ্যাকচুয়ালি অ্যাডভান্স ডেন্টিস্ট্রি, ডিজিটাল ডেন্টিস্ট্রি অবশ্যই সেটা খুবই মানে অ্যাস্থেটিক্যালি বলেন, ফাংশনালি বলেন, খুবই ভালো। অ্যাডভান্সমেন্টের মধ্যে এখন ইদানিং এটা খুবই প্রচলিত। আমরা ম্যাস মিডিয়া প্রচার করে বা এটার প্রচারণায় তো আসল তার এফেক্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলা সম্পর্কে জানানো, এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, এর মাধ্যমেও তো প্রচার হচ্ছে যে কিভাবে আমরা এই ডিজিটাল ডেন্টিস্ট্রি চালু করতে পারি। তো এটা ভিনিয়ার কথাটা আমি বলবো যে এটা তো অ্যাস্থেটিক্যালি খুবই ভালো এবং খুবই মিনিমাম ইনভেসিভ ডেন্টিস্ট্রির মধ্যে পড়ে। আমরা খুব কম টুথ টিস্যু রিমুভ করে আমরা সামনের দাঁতে যে ফাঁকা দাঁত থাকে, হ্যাঁ, মিডলাইন করতে পারছি, ডায়াস্টামা বিল্ড আপ সবকিছু ভালো হয়। প্রফেসর ডক্টর ফারহানা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম শাহিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আসলে এই সব কিছুর মোদ্দা কথা একটাই, যে সচেতনতা যদি আমাদের একটু বৃদ্ধি পায় তাহলে দেখা যাবে যে আমাদের দাঁতের পিছনে যে চিকিৎসা ব্যয় সেটাও কমে আসবে এবং আমাদের দাঁত ভালো থাকবে, পাশাপাশি আমরা আসলে ব্যথামুক্ত থাকতে পারবো। তাই অবশ্যই 2 বেলা ব্রাশ করুন, ফ্লস করুন, মাউথওয়াশ করুন এবং দাঁতের যত্ন নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।